হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জব স্টাডি চ্যানেল। দিস ইজ নার্গিস। আমাদের আজকের টপিক হলো স্লোগানস অফ গ্রেট লিডার্স। আজকের ভিডিওতে আমরা কভার করব আমাদের যারা গ্রেট লিডার্স আছেন তাদের স্লোগান বা বিখ্যাত যে উক্তি বা বাণী, এবং তারই সঙ্গে আমরা কভার করব সেই সমস্ত ফ্রিডম ফাইটারদের সম্পর্কে কিছু জানা অজানা ইম্পর্টেন্ট তথ্য। সো আমি এখানে সমস্ত কোশ্চেন সিলেক্টেড এবং ইম্পর্টেন্ট নিয়েছি। তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণই ইউজফুল হবে। সো চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, আমাদের প্রথম প্রশ্ন আছে বন্দে মাতারম কার উক্তি। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটি স্লোগান বা উক্তি। বন্দে মাতারম, এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো চলো এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নিই। যেমন দেখো, বন্দে মাতারম এই যে উক্তিটি বা স্লোগানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়েছেন, এটি অনেক সময় কোশ্চেন আসে এটি কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো, 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস আনন্দমঠ, এই উপন্যাস থেকেই এই গানটি নেওয়া হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তিনি এই বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বিভিন্ন সময় এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতরম এই যে স্লোগানটি দিয়েছেন এটি কোথা থেকে মূলত নেওয়া হয়েছে, বা কোশ্চেন অনেক সময় এটা আসে যে বন্দে মাতরম এই যে গানটি এটিকে ভারতের জাতীয় গান বা ন্যাশনাল সং হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কত সালে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার চেষ্টা করবে। তো চলো এরপর আমরা দেখে নেব একটু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু তথ্য। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 23শে জুন 1838 খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকট কাঁঠালপাড়া গ্রামে, এবং মৃত্যু হয় 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল। তিনি ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ, যেটি 1882 সালে রচিত, এই উপন্যাসের কবিতা বন্দে মাতরম 1937 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্রোত হিসেবে স্বীকৃতি পায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাম্পত্য সঙ্গী ছিলেন রাজলক্ষ্মী দেবী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়। অনেক সময় এই কোশ্চেনটাও কিন্তু এসে থাকে যে বাংলা উপন্যাসের জনক হিসাবে আমরা কাকে জানি। তো এখানে অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত। এগুলো মনে রাখার চেষ্টা করবে। নেক্সট আমরা দেখে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতারম যে স্লোগানটি দিয়েছেন এরকম আর কি স্লোগান ইম্পর্টেন্ট আছে সেগুলো। দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত আরও কয়েকটি উক্তি বা স্লোগান, যেমন মা তোমার জয় হোক, এটি বন্দে মাতারমের মূল সুর, যে মা তোমার জয় হোক। নেক্সট দেখো, আমরা কি হিন্দু, যদি হিন্দু হই তবে এখন কি দশা, আর কি কখনো হিন্দুত্ব ফিরিয়া পাইব, এটি দেশের শোচনীয় অবস্থা এবং হিন্দু ঐতিহ্যের পুনরুত্থানের আকাঙ্ক্ষা থেকে বলা। নেক্সট দেখো, সন্তানগণ আমি তোমাদের মাতা, আমি তোমাদের কাছে এ দুগ্ধ পান করি না, তোমরা আমায় যে দুগ্ধ দাও আমি তাই পান করি। আনন্দমঠ উপন্যাসের এই উক্তির মাধ্যমে তিনি দেশকে মায়ের মতো জ্ঞান করার কথা বলা হয়েছে। আনন্দমঠের এই উক্তির মাধ্যমে তিনি দেশকে মায়ের মতো জ্ঞান করার কথা বলেছেন। নেক্সট দেখো, এক সময় ইচ্ছা করিয়াছিলাম বাংলার ঐতিহাসিক তত্ত্বের অনুসন্ধান করিয়া একখানি বাংলার ইতিহাস লিখব। তো তোমাদের কোশ্চেনে যদি এখান থেকে কিছু উক্তি তুলে দেওয়া হয় এবং বলা হয় যে এটি কার লেখা, তাহলে এই উক্তিগুলো একটু মনে রেখো। নেক্সট কোশ্চেন দেখব। দেখো,
সত্যমেব জয়তে কার উক্তি? এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি উক্তি। সত্যমেব জয়তে কার উক্তি? অ্যান্সার দেখো, পণ্ডিত মদন মোহন মালব্যের। এই সত্যমেব জয়তের উক্তির সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। 26শে জানুয়ারি 1950 সালে এটি ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য হিসেবে গৃহীত হয়। অনেক সময় এই কোশ্চেনটা দেওয়া হয়, সত্যমেব জয়তে কবে ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য হিসেবে গৃহীত হয়? তাহলে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে এটি ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য হিসেবে গৃহীত হয়। সত্যমেব জয়তে অর্থাৎ সত্যেরই জয় হয় মূলত হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ মুন্ডক উপনিষদ এর একটি মন্ত্র। তাহলে এটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুন্ডক উপনিষদ থেকে। তবে ভারতের জাতীয় রাজনীতিতে এই উক্তিটিকে জনপ্রিয় করার কৃতিত্ব পান পণ্ডিত মদন মোহন মালব্য। 1918 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতির ভাষণে তিনি এটি ব্যবহার করেন। তাহলে সত্যমেব জয়তে এই যে উক্তিটি, এই উক্তিটিকে জনপ্রিয় করেছেন পণ্ডিত মদন মোহন মালব্য। আর তিনি 1918 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতির ভাষণে এই উক্তিটিকে ব্যবহার করেন। এবার দেখে নেব পণ্ডিত মদন মোহন মালব্য সম্পর্কে কিছু কথা। দেখো, মদন মোহন মালব্যের জন্ম 25শে ডিসেম্বর 1861 খ্রিস্টাব্দে এলাহাবাদে এবং মৃত্যু হয় বারাণসীতে 84 বছর বয়সে 12ই নভেম্বর 1946 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের 4 বারের সভাপতি। 4 বারের এই যে জাতীয় কংগ্রেসের সভাপতি হন কোন কোন সাল? 1909, 1913, 1919 এবং 1932 সালে। তাকে পণ্ডিত মদন মোহন মালব্য বলা হয় এবং মহামনা সম্মানে ভূষিত করা হয়। মহাত্মা গান্ধী তাকে মহামনা উপাধি প্রদান করেছিলেন। এই কোশ্চেনটাও অনেক সময় আসে যে মদন মোহন মালব্যকে মহামনা সম্মানে ভূষিত করেছিলেন কে? মহাত্মা গান্ধী। 2014 সালের 24শে ডিসেম্বর মদন মোহন মালব্যের 153তম জন্মবার্ষিকীর আগের দিন তাকে ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন দিয়ে সম্মানিত করা হয়। আর এই ভারত রত্ন সম্মানটি তাকে মরণোত্তর হিসাবে সম্মানিত করা হয়েছে। নেক্সট দেখো, মদন মোহন মালব্যের কিছু বিশেষ উক্তি আমরা দেখে নেব। দেখো, নিভৃতাই স্বাধীনতার একমাত্র পথ, নির্ভীক হও এবং অন্যায়ের জন্য লড়াই করো। নেক্সট দেখো, বিনীত ছাড়া জ্ঞান বৃথা, ধর্মকে চরিত্রের দৃঢ় ভিত্তি এবং মানুষের সুখের প্রকৃত উৎস বলে মনে করি। নেক্সট দেখো, আমি সমস্ত হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান এবং পার্সি ভাইদের এবং অন্যান্য সমস্ত দেশবাসীকে অনুরোধ করি যে তারা যেন সমস্ত সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করে। তিনি আরও বলেছেন, যদি আপনি মানব আত্মার আভ্যন্তরীণ শুদ্ধি স্বীকার করেন তবে আপনি বা আপনার ধর্ম কারো স্পর্শে অশুচি বা অপবিত্র হতে পারে না। চৈরবেতি অর্থাৎ এগিয়ে চলো এগিয়ে চলো। তিনি ঐত্তরেয় ব্রাহ্মণ থেকে এই উক্তিটি প্রায়শই ব্যবহার করতেন, যা মানুষকে কর্মঠ থাকার প্রেরণা দেয়। নেক্সট দেখো, তিনি আরো বলেছেন, আমি মনে করি ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড়। তাহলে মদন মোহন মালব্যের এই বিখ্যাত উক্তিগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। যদি এই উক্তি তুলে বলা হয় এটি কার উক্তি, তাহলে লিখবে মদন মোহন মালব্য। নেক্সট কোশ্চেন দেখো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে মোহাম্মদ ইকবাল। দেখো, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জেনে নেব। যেমন এই গানটি উর্দু ভাষায় লেখা এবং এটি মূলত 16ই আগস্ট 1904 সালে ইত্তিহাদ নামক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল
এবার মোহাম্মদ ইকবাল সম্পর্কে কিছু তথ্য দেখে নিই। দেখো, মোহাম্মদ ইকবালের জন্ম 9 নভেম্বর 1877 খ্রিস্টাব্দে শিয়ালকোট অর্থাৎ পাঞ্জাব, ব্রিটিশ ভারতে, এবং মৃত্যু পাঞ্জাবে 21 এপ্রিল 1938 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে, লাহোর। তিনি ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং ব্যারিস্টার। তার ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক যুগের ফার্সি এবং উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। মোহাম্মদ ইকবালকে আল্লামা ইকবাল হিসেবে অধিক সম্বোধন করা হয়। তিনি ইরানের ইকবাল-ই-লাহোরী নামে পরিচিত। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাকে পাকিস্তানের জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়েছে। নেক্সট দেখো, আল্লামা ইকবালের কিছু উল্লেখযোগ্য বাণী এখানে দেওয়া হলো। সেগুলো কি? দেখো, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে মানুষকে গণনা করা হয় কিন্তু ওজন করা হয় না। তিনি আরও বলেছেন, জাতি কবিদের হৃদয়ে জন্মায় এবং রাজনীতিবিদদের হাতে মৃত্যুবরণ করে। নেক্সট দেখো, যদি কেউ বীরের মতো জীবনযাপন করতে না পারে তবে বীরের মতো মৃত্যুবরণ করাই শ্রেয়। এই উক্তিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই উক্তিটা কিন্তু অনেক সময় এক্সামে আসে। নেক্সট দেখো, নিজের অস্তিত্বের উপর বিশ্বাস রাখা হলো জীবন বদলানোর প্রথম ধাপ। নেক্সট, নেহেরু একজন দেশপ্রেমিক যেখানে জিন্না একজন রাজনীতিবিদ। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্লোগান তিনি দিয়েছেন। অনেক সময় এক্সামে কিন্তু এই উক্তিটাও অনেকবার এসেছে। তো এই উক্তিগুলো তোমরা মনে রাখবে। এই উক্তিগুলোকে তুলে ধরেও কিন্তু অনেক সময় কোশ্চেন দেয় যে এই উক্তিটি কার। নেক্সট দেখে নেব, জয় হিন্দ কার উক্তি? রাইট অ্যান্সার হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই স্লোগানটিও ভীষণ ইম্পর্টেন্ট স্লোগান। এই স্লোগানটিও বহুবার এক্সামে এসছে। দেখো, জয় হিন্দ পোস্টমার্ক ছিল স্বাধীন ভারতের প্রথম স্মারক পোস্টমার্ক। এটি ভারতের স্বাধীনতা অর্জনের দিন অর্থাৎ 1947 সালের 15 আগস্ট ইস্যু করা হয়। জয় হিন্দ স্লোগানটি মূলত আজাদ হিন্দ ফৌজের মেজর আবিদ হাসান সাফরানি উদ্ভাবন করেছিলেন। তবে এই স্লোগানটিকে জনপ্রিয় করে তোলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি এটিকে আজাদ হিন্দ ফৌজের অফিসিয়াল সম্ভাষণ হিসাবে চালু করেছিলেন। নেক্সট আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নেব। যেমন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 23 জানুয়ারি 1897 সালে কটক অর্থাৎ বেঙ্গল প্রেসিডেন্স, ব্রিটিশ ভারত, অধুনা উড়িষ্যা, ভারত। মৃত্যু 1945 সালের 18 আগস্ট, 48 বছর বয়সে, তাইওয়ানে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন। তাহলে এই দেশ নায়ক, এই যে আখ্যা, এটি কে দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটিও কিন্তু এক্সামে কোশ্চেন আসে। আর তিনি তাকে তাসের দেশ যে নাটকটি রয়েছে এটি উৎসর্গ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় জাতীয়তাবাদী নেতা, যিনি এই সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেন। সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল তিনি প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশ শাসন থেকে ভারতের সত্তর ও পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন। নেক্সট আমরা দেখে নেব নেতাজি সুভাষচন্দ্র বসুর আর কিছু ইম্পর্টেন্ট স্লোগান বা উক্তি। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটা উক্তি। এটিও বারবার এক্সামে আসে। নেক্সট তিনি বলেছেন, দিল্লি চলো, যা তিনি আইএনএ সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন। ইনকলাব জিন্দাবাদ, এটিও নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিখ্যাত স্লোগান। এই স্লোগানটি তিনি ব্যবহার করেছিলেন, যা আজাদ হিন্দ ফৌজে মৌলানা হজরত মোহানি দ্বারা প্রবর্তিত। স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, তা ছিনিয়ে নিতে হয়। নেক্সট তিনি বলেছেন, ভারতের স্বাধীনতা ডাকছে,
রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। নেক্সট দেখো, নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক। তিনি আরও বলেছেন, একটি আদর্শের জন্য একজন মানুষ মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই আদর্শটি তার মৃত্যুর পর হাজার হাজার জীবনের মধ্যে দিয়ে পুনর্জন্ম লাভ করে। নেক্সট দেখো, ইতিহাসে কোনো আসল পরিবর্তন আলোচনার মাধ্যমে আসেনি। এছাড়াও আরও তার উক্তি রয়েছে, সংগ্রাম ছাড়া জীবনের মানে অর্ধেক হারিয়ে যায় যদি কোনো ঝুঁকি না থাকে। নেক্সট দেখো, ভারতের ভবিষ্যৎ আমাদের হাতে এবং আমাদেরই তা গড়তে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে বিখ্যাত উক্তিগুলো সম্পর্কে এখনই বললাম, এগুলো কিন্তু সবকটাই ভীষণ ইম্পর্টেন্ট। বহুবার বহু এক্সামে কিন্তু এই ধরনের উক্তিগুলো বারবার রিপিট হয়েছে, তো এগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নেব, চলো। দেখো, জয় জওয়ান জয় কিষান, এটি কার উক্তি? আমি প্রথমেই বলেছি যে আজকের সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু আমার সিলেক্টেড এবং ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা উক্তিকে খুব ভালো করে মনে রাখবে, কার উক্তি তার সম্পর্কে কিছু ডিটেলস এবং এই উক্তিগুলো সম্পর্কে কিছু ডিটেলস, এগুলো আমি তোমাদের সঙ্গে এখন বলছি, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে এগুলো মনে রাখবে। তাহলে জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে, স্লোগানটি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির। তাহলে লাল বাহাদুর শাস্ত্রীজি হলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। নেক্সট দেখো, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং দেশে খাদ্য সংকটের আবহে সৈনিক ও কৃষকদের মনোবল বাড়াতে তিনি এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন। পরবর্তীতে অটল বিহারী বাজপেয়ী এই স্লোগানের সাথে জয় বিজ্ঞান যুক্ত করে পুরো স্লোগানটি দাঁড়ায় জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। নেক্সট, লাল বাহাদুর শাস্ত্রীজির সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট জিনিস। তার জন্ম 2রা অক্টোবর 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1966 সালের 11ই জানুয়ারি। তার যে সমাধিস্থল, যা দিল্লির যমুনা নদীর তীরে অবস্থিত, সেই সমাধিস্থল বিজয় ঘাট নামে পরিচিত। অনেক সময় কিন্তু এই কোশ্চেনটা আসে, বিজয় ঘাট কার সমাধিস্থল? তাহলে বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীজির সমাধিস্থল, যা দিল্লির যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দলনেতা। নেক্সট দেখো, ভারতের স্বাধীনতার পর প্রধানমন্ত্রী হওয়ার পূর্বে তিনি ভারতের রেলমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। 1966 সালে তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়। লাল বাহাদুর শাস্ত্রীজির আর কিছু বিখ্যাত উক্তি আমরা এখানে দেখে নেব। দেখো, তিনি যে বিখ্যাত উক্তিগুলো দিয়েছেন সেগুলোর মধ্যে হলো জয় জওয়ান জয় কিষান। নেক্সট, স্বাধীনতা রক্ষা করা সৈনিকদের একার কাজ নয়, সমগ্র জাতিকে শক্তিশালী হতে হবে। নেক্সট দেখো, আমরা শুধু নিজেদের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য শান্তি ও শান্তিপূর্ণ উন্নয়নে বিশ্বাস করি। তিনি আরও বলেছেন, যদি একজন মানুষও অস্পৃশ্য থাকে তবে ভারতকে লজ্জায় মাথা নিচু করতে হবে। নেক্সট, দুর্নীতি ধরা খুবই কঠিন কাজ, কিন্তু আমি সম্পূর্ণ জোর দিয়ে বলছি যে আমরা যদি এই সমস্যাকে গুরুত্ব ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা না করি তাহলে আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হব। তিনি বলেছেন আরও, দেশকে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তবে আমাদের আভ্যন্তরীণভাবে শক্তিশালী হতে হবে এবং দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে হবে। নেক্সট দেখো, সত্যিকারের গণতন্ত্র বা জনগণের স্বরাজ কখনোই অসত্য ও সহিংস উপায়ে আসতে পারে না। শাসন বা নেতৃত্ব দেওয়ার অর্থ হলো সমাজকে একতাবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়া। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব কি আছে। দেখো, ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী।
দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য। তিনি 1876 সালে এই উক্তিটি করেছিলেন, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শুরুর দিকে জাতীয়তাবাদী চেতনার জাগরণের ভূমিকা রেখেছিল। তাহলে এই উক্তিটি স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে করেছিলেন বা এই উক্তিটি দিয়েছিলেন? সালটা হচ্ছে 1876 সালে। নেক্সট আমরা স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্ম 12 ফেব্রুয়ারি 1824 খ্রিস্টাব্দে গুজরাটে এবং মৃত্যু 30 অক্টোবর 1883 খ্রিস্টাব্দে 59 বছর বয়সে। 1875 সালে মুম্বাইয়ে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল বৈদিক ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করা। তিনি প্রথম 1876 সালে স্বরাজ শব্দটি ব্যবহার করেছিলেন এবং বলেছিলেন ভারত ভারতীয়দের জন্য। নেক্সট দেখো, তার সবচেয়ে প্রভাবশালী বই হল সত্যার্থ প্রকাশ, যা বৈদিক দর্শনের ওপর ভিত্তি করে লেখা। নেক্সট আমরা দেখে নেব স্বামী দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত কিছু উক্তি। দেখো, বেদে ফিরে যাও। নেক্সট তিনি বলেছিলেন, সততা ও ন্যায়ের পথে চলা হলো প্রকৃত ধর্ম। অজ্ঞানী হওয়া ভুল নয়, কিন্তু অজ্ঞানী হয়ে থাকা ভুল। সত্যের পথ অনুসরণ করো, মিথ্যাকে বর্জন করো। নেক্সট, যিনি অন্যের উপকার করেন, ঈশ্বর তাকে সাহায্য করেন। তিনি আরো বলেছেন, নিষ্ক্রিয় ভাগ্যের ওপর ভরসা না করে বর্তমান জীবনের কর্মের ওপর জোর দাও। নেক্সট দেখো, মানুষের কণ্ঠস্বর হলো সবচেয়ে বড় বাদ্যযন্ত্র। স্বামী দয়ানন্দ সরস্বতীর তাহলে বিখ্যাত কয়েকটা উক্তি এখানে বলা হলো। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি আছে। দেখো, গরিবি হাটাও কার উক্তি? এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা উক্তি। রাইট অ্যান্সার হবে, এই স্লোগানটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। দেখো, তিনি 1971 সালের সাধারণ নির্বাচনের প্রচারে এই উক্তিটি দিয়েছিলেন। দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক কল্যাণ কর্মসূচির উপর জোর দিয়ে তিনি এই স্লোগান ব্যবহার করেছিলেন। এটি ভারতের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক স্লোগান হিসেবে পরিচিত। আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো, ইন্দিরা গান্ধীর পুরো নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। তার জন্ম 19 নভেম্বর 1917 সালে এবং মৃত্যু 1984 সালের 31 অক্টোবর। তার পিতা ছিলেন জওহরলাল নেহেরু। দাম্পত্য সঙ্গী ছিলেন ফিরোজ গান্ধী। তিনি ভারতের তৃতীয় এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1959 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হন। তিনি যে পুরস্কারগুলো পেয়েছিলেন সেগুলো দেখে নেব। 1971 সালে পেয়েছিলেন ভারতরত্ন, 1984 সালে পেয়েছিলেন দেশিকোত্তম এবং বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা পেয়েছেন 2011 সালে। ইন্দিরা গান্ধীর বিখ্যাত কয়েকটি উক্তি আমরা এখানে জেনে নেব। দেখো, দু ধরনের মানুষ আছে, যারা কাজ করে এবং যারা কৃতিত্ব নেয়। প্রথম দলে থাকার চেষ্টা করুন, সেখানে প্রতিযোগিতা কম। নেক্সট তিনি বলেছেন, সুযোগ অফার করা হয় না, তাদের অবশ্যই কুস্তি করতে হবে এবং তার জন্য কাজ করতে হবে এবং এর জন্য প্রয়োজন অধ্যাবসায় এবং সাহস। তিনি আরো বলেছেন, আমি আজ এখানে আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু জাতীয় স্বার্থ দেখার দায়িত্ব ভারতের প্রতিটি নাগরিকের কাঁধে। নেক্সট তিনি বলেছেন, মানুষ তাদের কর্তব্য ভুলে যায় কিন্তু অধিকার মনে রাখে। নেক্সট দেখো, ক্ষমা হলো বীরের অলংকার। জীবনের উদ্দেশ্য হলো বিশ্বাস করা, আশা রাখা এবং সংগ্রাম করা। এই সমস্ত উক্তিগুলো ইন্দিরা গান্ধী দিয়েছেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। দেখো, আরাম হারাম হ্যাঁ কার উক্তি? রাইট অ্যান্সার হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর। তিনি স্বাধীনতা উত্তর ভারতে অলসতা পরিহার করে কঠোর পরিশ্রমের আহ্বান জানাতে এই কথাটি ব্যবহার করেছিলেন। নেক্সট দেখো,
পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দূরদৃষ্টি সম্পন্ন আদর্শবাদী, পণ্ডিত এবং কূটনীতিবিদ। লেখক হিসাবেও নেহেরু ছিলেন বিশিষ্ট। জওহরলাল নেহেরুর জন্ম 14ই নভেম্বর 1889 সালে। তিনি ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় দিল্লিতে 74 বছর বয়সে 21শে মে 1964 সালে। পণ্ডিত জওহরলাল নেহেরু 1947 থেকে 1962 সাল পর্যন্ত, অর্থাৎ এই 17 বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শিশুদের প্রতি তার অসীম মমতার জন্য তিনি চাচা নেহেরু হিসেবেও পরিচিত ছিলেন। তার জন্মদিন 14ই নভেম্বর ভারতের শিশু দিবস হিসেবে পালিত হয়। তিনি একজন দক্ষ লেখক ছিলেন। তার লেখা বিখ্যাত কয়েকটি বই হল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, অ্যান অটোবায়োগ্রাফি এবং লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। নেক্সট আমরা দেখব পণ্ডিত জওহরলাল নেহেরুর কিছু বিখ্যাত উক্তি। দেখো, পূর্ণ স্বরাজ, এটি কিন্তু বারবার কোশ্চেনে আসে, পূর্ণ স্বরাজ কার উক্তি? নেক্সট দেখো, তিনি বলেছেন দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ। আজকের শিশুরাই আগামী দিনের ভারত গড়বে। আমরা তাদের যেভাবে গড়ে তুলব তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নেক্সট, কর্মে বোকামির চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। নেক্সট, সংস্কৃতি মন এবং আত্মাকে প্রশস্ত করে। সাফল্য প্রায়শই তাদের কাছে আসে যারা কাজ করার সাহস রাখে, ভীরুদের কাছে তা খুব কমই যায়। নাগরিকত্ব দেশের সেবা নিয়ে গঠিত। আপনি একটি জাতির অবস্থা তার মহিলাদের অবস্থা দেখে বলতে পারেন। নেক্সট, তিনি আরও বলেছেন মানুষের জীবনে ব্যর্থতা তখনই আসে যখন মানুষ আদর্শ, উদ্দেশ্য ও নীতিগুলি ভুলে যায়। সময়কে কখনো কত বছর অতিক্রম করলো তা দ্বারা পরিমাপ করা যায় না। সময়কে পরিমাপ করা হয় কাজ, অনুভূতি এবং কি অর্জন করলেন তার মাধ্যমে। পণ্ডিত জওহরলাল নেহেরুর এই বিখ্যাত উক্তিগুলো মনে রাখবে। যে কোনো একটা উক্তি তুলে দিয়ে বলতেই পারে যে উক্তিটি কার। নেক্সট দেখো, ইনকলাব জিন্দাবাদ কার উক্তি? রাইট অ্যান্সার হবে ভগৎ সিং। দেখো, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং। মৌলানা হযরত মোহানি, যিনি 1921 সালে প্রথম এই স্লোগানটি চালু করেন, তিনি ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং উর্দু কবি। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের বিপ্লবী স্লোগান ছিল এই ইনকলাব জিন্দাবাদ। নেক্সট আমরা ভগৎ সিং সম্পর্কে কিছু জেনে নেব। দেখো, ভগৎ সিং এর জন্ম পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গার নিকটস্থ খাতকর কালনা গ্রামের এক সান্ধু জাট পরিবারে 28শে সেপ্টেম্বর 1907 সালে এবং মৃত্যু হয় 23শে মার্চ 1931 সালে 23 বছর বয়সে। তিনি 1931 সালে 23শে মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় রাজগুরু ও সুখদেবের সাথে তাকে ফাঁসি দেওয়া হয়। জেলে বন্দি থাকা অবস্থায় তিনি রাজনৈতিক বন্দীদের অধিকার আদায়ে 116 দিন অনশন করেন। তার কিছু বিপ্লবী কার্যক্রম যেমন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HSRA, তিনি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সশস্ত্র বিপ্লবের পথ বেছে নেন। সান্ডার্স হত্যা, যেটা 1928 সালে হয়েছিল। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি জন সন্ডার্স নামক ব্রিটিশ পুলিশ অফিসারকে হত্যা করেন। সেন্ট্রাল অ্যাসেম্বলি বোমা হামলা, যেটা হয়েছিল 1970 সালে। বিপ্লবী কার্যকলাপে মনোযোগ আকর্ষণ করতে তিনি বাটুকেশ্বর দত্তের সাথে দিল্লির সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 2টি বোমা নিক্ষেপ করেন, তবে উদ্দেশ্য কাউকে মারার ছিল না। নেক্সট দেখবো আমরা ভগৎ সিং এর কিছু বিখ্যাত উক্তি। তার বিখ্যাত উক্তি ও স্লোগানগুলো মূলত স্বাধীনতা,
বৈপ্লবিক চিন্তা ও আত্মত্যাগের উপর ভিত্তি করে তৈরি। যেমন বোমা বা পিস্তল বিপ্লব ঘটায় না, বিপ্লবের তলোয়ার ধারালো হয় চিন্তার পাথরে। মানুষকে হত্যা করা সহজ, কিন্তু তার চিন্তাকে নয়। পাগল, প্রেমিক ও কবি এই তিনজনই একই উপাদানে তৈরি। তিনি আরও বলেন, যদি বধিরদের শুনতে হয় তবে আওয়াজটি খুব জোরালো হতে হবে। আমার জীবনকে একটি মহৎ লক্ষ্যে উৎসর্গ করা হয়েছে, তা হলো ভারতের স্বাধীনতা। আমি এমন এক পাগল যে জেলেও স্বাধীন। শ্রমই হলো সমাজের আসল ধারক। সত্যের জন্য লড়াই করার সময়ও আমার মনে অনেক আশা ও উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। তিনি আরও বলেন, আমি কোনো আত্মপক্ষ সমর্থন করতে চাই না। সাম্রাজ্যবাদ কা নাশ হো, সাম্রাজ্যবাদ কা নাশ হো, এই লাস্ট যে উক্তিটি সাম্রাজ্যবাদ কা নাশ হো, এটিও কিন্তু অনেকবার এক্সামে এসছে। নেক্সট দেখো, মেরা ভারত মহান হ্যায়, এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। দেখো, রাজীব গান্ধী ছিলেন ভারতের ষষ্ঠ এবং কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, যিনি 1984 থেকে 1989 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হওয়া এই তরুণ নেতা আধুনিক ভারত গড়ার রূপকার হিসেবে পরিচিত। প্রযুক্তি ও টেলিযোগাযোগের প্রসারে তার বিশেষ অবদান ছিল। 1991 সালের 21শে মে একটি নির্বাচনী প্রচারকালে আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন। রাজীব গান্ধী সম্পর্কে এই বিশেষ কিছু তথ্য, এগুলো মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। রাজীব গান্ধীর জন্ম 20 আগস্ট 1944 বোম্বে এবং মৃত্যু 21শে মে 1991 সালে। তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে এলটিটিই এক আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন। পরিবার, তিনি ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধী জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তার স্ত্রী সোনিয়া গান্ধী এবং সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। রাজনীতিতে প্রবেশের আগে তিনি একজন পেশাদার পাইলট হিসাবে কাজ করতেন। 31শে অক্টোবর 1984 থেকে 2রা ডিসেম্বর 1989 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তার মৃত্যু দিবস 21শে মে ভারতে স্বতন্ত্রবাদ বিরোধী দিবস হিসাবে পালিত হয়। এটা মনে রাখবে, স্বতন্ত্রবাদ বিরোধী দিবস কবে পালিত হয়? 21শে মে। এটি রাজীব গান্ধীর মৃত্যু দিবস হিসাবে পালিত হয়। এটি রাজীব গান্ধীর মৃত্যু দিবসকে কেন্দ্র করে সন্ত্রাসবাদ বিরোধী দিবস হিসাবে পালিত হয়। তার বিশেষ অবদান, দেশের তরুণ প্রজন্মের আইকন হিসেবে তিনি কম্পিউটার ও টেলিকম প্রযুক্তির প্রসার ঘটান। তার আমলেই ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। রাজীব গান্ধীর কিছু বিখ্যাত উক্তি আমরা জেনে নেব। তিনি বলেছেন, নর্দমায় মেধা থাকার চেয়ে মেধা পাচার হওয়া ভালো। নেক্সট তিনি বলেছেন, একটি সংবেদনশীল প্রশাসনের পরীক্ষা সবচেয়ে ভালোভাবে হয় প্রশাসন ও জনগণের মধ্যেকার সংযোগস্থলে। নেক্সট দেখো, ভারত শিল্প বিপ্লব থেকে বঞ্চিত হয়েছে, কম্পিউটার বিপ্লব থেকে বঞ্চিত হওয়ার সামর্থ্য তার নেই। নেক্সট তিনি বলেছেন, যখন একটি বড় গাছ পড়ে তখন মাটি কেঁপে ওঠে। সন্ত্রাসীরা দেশের ভেতরে ও বাইরে এমন সব কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে যা দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য বিপজ্জনক। মহিলারা একটি দেশের সামাজিক বিবেক, তারা আমাদের সমাজকে একত্রে ধরে রেখেছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটা উক্তি। রাইট অ্যান্সার হবে ভারতের স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি ভারতের স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের। দেখো, 1916 সালে বাল গঙ্গাধর তিলক এই স্লোগানটি দিয়েছিলেন। এই উক্তিটি ভারতীয়দের মধ্যে আত্মবিশ্বাস ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতে প্রধান ভূমিকা পালন করে। লোকমান্য তিলক নামেও তিনি পরিচিত। অনেক সময় কোশ্চেন দেয় যে লোকমান্য তিলক হিসাবে কে পরিচিত? বাল গঙ্গাধর তিলকই লোকমান্য তিলক হিসাবে পরিচিত। আমরা বাল গঙ্গাধর তিলক সম্পর্কে একটু কিছু জেনে নিই। বাল গঙ্গাধর তিলকের জন্ম 23শে জুলাই 1856 সালে।
এবং মৃত্যু 1 আগস্ট 1920 সালে। তিনি একজন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা। তার সঙ্গে তিনি সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী ছিলেন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম নেতা ছিলেন। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ভারতীয় অস্থিরতার পিতা বলতেন। তাহলে ভারতীয় অস্থিরতার পিতা কাকে বলা হতো? বাল গঙ্গাধর তিলককে। কারা বলেছিলেন একথা? ব্রিটিশ কর্তৃপক্ষ। তাকে আরও সম্মানসূচক লোকমান্য বলা হতো, যার অর্থ জনগণ দ্বারা গৃহীত। নেক্সট দেখো, ব্রিটিশ সরকার তাকে ভারতীয় অস্থিরতার জনক বা ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করত। ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে তিনি মারাঠি ভাষায় কেশরী এবং ইংরেজি ভাষায় মারাঠা নামে 2টি পত্রিকা প্রকাশ করতেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর নেতা ছিলেন এবং লালা লাজপত রায় ও বিপিনচন্দ্র পালের বিখ্যাত লাল বাল পাল এই ত্রয়ী গঠন করেছিলেন। তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং তিনি একজন গণিতবিদ ও ইতিহাসবিদ হিসেবেও পরিচিত ছিলেন। নেক্সট দেখো, বাল গঙ্গাধর তিলকের কিছু উক্তি। তিনি যেমন বলেছিলেন, সমস্যা সম্পদ বা সামর্থ্যের অভাব নয়, ইচ্ছার অভাব। ধর্ম ও ব্যবহারিক জীবন আলাদা নয়, সন্ন্যাস গ্রহণ করা মানে জীবন ত্যাগ করা নয়। তিনি আরও বলেন, একটি অশিক্ষিত সমাজ কখনোই মুক্ত হতে পারে না। যদি ঈশ্বর অস্পৃশ্যতা মেনে নেন, তবে আমি তাকে ঈশ্বর বলে মানি না। স্বাধীনতা আমার জন্মগত অধিকার, তা আমাকে পেতেই হবে। স্বাধীনতা আমার জন্মগত অধিকার, এটাও কিন্তু বহুবার এক্সামে এসছে। তো এই উক্তিগুলো খুব ভালো করে মনে রাখবে। যে কোনো উক্তি তুলে দিয়ে বলতেই পারে এই উক্তিটি কার। তো সেই জন্য আমি শুধুমাত্র একটা উক্তি ধরে কোশ্চেনগুলো করিনি, তাদের যে আরো ইম্পর্টেন্ট উক্তিগুলো রয়েছে সেই উক্তিগুলো এক কাছে একবারে একটা লিস্ট করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই উক্তিগুলো একটু ভালো করে দেখে নেবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো আমরা। দেখো, मैं अपनी झांसी नहीं दूंगी, এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরাঙ্গনা রানী লক্ষ্মীবাঈয়ের। দেখো, 1857 সালের বিদ্রোহের সময় ব্রিটিশরা যখন তার রাজ্য ঝাঁসি দখলের চেষ্টা করে, তখন তিনি এই বিখ্যাত উক্তিটি করেছিলেন। রানী লক্ষ্মীবাঈ সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো, রানী লক্ষ্মীবাঈয়ের জন্ম 19 নভেম্বর 1828 সালে এবং মৃত্যু 18 জুন 1858 সালে। ভারতবর্ষের ইতিহাসে একজন ব্রিটিশ শাসন বিরোধী বিপ্লবী নেত্রী হিসাবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন তিনি। ব্রিটিশ শাসনামলে 1857 সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃত হয়ে রয়েছেন তিনি। মারাঠা শাসনাধীন ঝাঁসি ভারতের উত্তরাংশে অবস্থিত। তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং ডাকনাম মনু। 1882 সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিওয়াকরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লক্ষ্মীবাঈ। এভাবেই তিনি ঝাঁসির রানী হিসেবে পরিচিতি লাভ করেন। বিয়ের পরই তার নতুন নামকরণ হয় লক্ষ্মীবাঈ হিসাবে। রানী লক্ষ্মীবাঈয়ের কিছু অন্যান্য উক্তি আমরা এখানে দেখে নেব। তিনি বলেছিলেন, তার উক্তিগুলোর মধ্যে কয়েকটি হলো, সাফল্যের একমাত্র উপায় হলো সাহস এবং কঠোর পরিশ্রম। যদি আমি যুদ্ধে মারা যাই তবে তা হবে আমার সৌভাগ্য। যদি যুদ্ধের ময়দানে আমার পরাজয় ও মৃত্যু হয়, তাহলে আমরা গৌরবের সঙ্গে সেই মৃত্যুকে বরণ করে নেব, কারণ দেশের জন্য মৃত্যু অত্যন্ত সম্মানের। নেক্সট কোয়েশ্চেন দেখি। দেখো, সাইমন গো ব্যাক এই উক্তিটি কার? এই উক্তিটিও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট উক্তি। বারবার কোশ্চেনে এই উক্তিগুলি রিপিট হয়। তো রাইট অ্যান্সার কি? দেখো, লালা লাজপত রায়। সাইমন গো ব্যাক এই উক্তিটি তাহলে লালা লাজপত রায়ের। কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা এখানে দেখে নেব। দেখো,
এই স্লোগানটি তৈরি বা উদ্ভাবন করেছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ইউসুফ মেহর আলী। 1928 সালে 30শে অক্টোবর যখন সাইমন কমিশন লাহোরে পৌঁছায়, তখন প্রবীণ নেতা লালা লাজপত রায় এই স্লোগানটি দিয়ে বিশাল এক মিছিলের নেতৃত্ব দেন। এই প্রতিবাদের সময়েই পুলিশের লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এই কারণে অনেক ক্ষেত্রে এই স্লোগানের সাথে লালা লাজপত রায়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। লালা লাজপত রায় সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো, লালা লাজপত রায়ের জন্ম 28শে জানুয়ারি 1865 সালে এবং মৃত্যু 1928 সালের 17ই নভেম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম প্রধান নেতা, সমাজ সংস্কারক এবং লেখক ছিলেন এই লালা লাজপত রায়। অদম্য সাহসের জন্য তিনি পাঞ্জাব কেশরী বা পাঞ্জাবের সিংহ নামে পরিচিত। এই কোশ্চেনটাও বারবার এক্সামে আসে যে পাঞ্জাবের সিংহ নামে কে পরিচিত, তাহলে লালা লাজপত রায়। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী উপদলের বিখ্যাত লাল বাল পাল এই ত্রয়ীর অন্যতম সদস্য ছিলেন এবং আর যে দুজন ছিলেন, একজন বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। তিনি দয়ানন্দ সরস্বতীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আর্য সমাজের সাথে যুক্ত ছিলেন এবং শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নেক্সট দেখো, লালা লাজপত রায়ের বিখ্যাত কিছু উক্তি। তিনি বলেছিলেন, আমি ঘোষণা করছি যে আমার ওপর করা প্রতিটি আঘাত ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক হয়ে থাকবে। স্বাধীনতা কেউ কাউকে দেয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। আপনার অধিকারের জন্য লড়াই করুন। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা উক্তি। এই উক্তিটাও কিন্তু বারবার রিপিট হয়েছে। পরাজয় এবং ব্যর্থতা কখনো কখনো বিজয়ের সাথে প্রয়োজনীয় ধাপ হিসেবে কাজ করে। নেক্সট, সমৃদ্ধ জাতি গঠনের যাত্রায় ঐক্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তার আরও কিছু উক্তির মধ্যে, নিজের ওপর এবং নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন, আপনার মধ্যেই সেই শক্তি আছে যা পরিবর্তন আনতে পারে। তিনি আরও বলেন, নির্ভীকতা হলো আধ্যাত্মিকতার প্রথম শর্ত, কাপুরুষরা কখনোই নৈতিক হতে পারে না। তাহলে এই যে কিছু ফ্রিডম ফাইটারের যে বিখ্যাত উক্তিগুলো রয়েছে, এই উক্তিগুলো যে কোনো একটা উক্তি তুলে দিয়েই কিন্তু প্রশ্ন আসতে পারে যে উক্তিটি কার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আজাদ থে আজাদি রহেঙ্গে কার উক্তি? রাইট অ্যান্সার হবে মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদের। দেখো, মাত্র 14 বছর বয়সে অসহযোগ আন্দোলনে অংশ নেওয়ার সময় ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালতে বিচারক তার নাম জানতে চাইলে তিনি নির্ভীকভাবে নিজের নাম বলেছিলেন আজাদ। পিতার নাম স্বাধীনতা এবং ঠিকানা জেলখানা। এই ঘটনার পর থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ইংরেজরা তাকে কখনো জীবন্ত গ্রেপ্তার করতে পারবে না। 27শে ফেব্রুয়ারি 1931 সালে এলাহাবাদের আলফ্রেড পার্কে পুলিশের সাথে এনকাউন্টারের সময় নিজের শেষ বুলেটটি নিজের মাথায় চালিয়ে তিনি তার এই প্রতিজ্ঞা পূরণ করেন। নেক্সট আমরা চন্দ্রশেখর আজাদের সম্পর্কে দেখে নেব। চন্দ্রশেখর আজাদের জন্ম 23শে জুলাই 1906 সালে বাদারকা জেলা, উত্তরপ্রদেশে এবং মৃত্যু 27শে ফেব্রুয়ারি 1931 সালে আলফ্রেড পার্ক, বর্তমানে আজাদ পার্ক, এলাহাবাদ, উত্তরপ্রদেশ। তার প্রকৃত নাম ছিল চন্দ্রশেখর তিওয়ারি। চন্দ্রশেখর আজাদ ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নির্ভীক ও প্রধান বিপ্লবী। তিনি বিখ্যাত কাকোরি ট্রেন ডাকাতি, যেটা 1925 সালে হয়েছিল, এবং লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সন্ডার্স হত্যা, যেটা 1928 সালে হয়েছিল, তার প্রধান পরিকল্পনাকারী ছিলেন। তাহলে এই সালগুলো মনে রাখবে যে কাকোরি ট্রেন ডাকাতি কত সালে হয়েছিল বা এই সান্ডার্স হত্যা কত সালে হয়েছিল।
চন্দ্রশেখর আজাদ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সাহসিকতা এবং দেশপ্রেমের এক অদম্য প্রতীক হিসাবে অমর হয়ে আছেন। নেক্সট দেখো, চন্দ্রশেখর আজাদের বিখ্যাত কয়েকটি উক্তি, যেমন আমার নাম আজাদ, আমার বাবার নাম স্বতন্ত্র এবং আমার ঠিকানা হলো জেলখানা। অন্যকে তোমার চেয়ে ভালো করতে দেখো না, অন্যকে তোমার চেয়ে ভালো করতে দেখো না, প্রতিদিন নিজের রেকর্ড ভাঙো, কারণ সাফল্য হলো তোমার আর তোমার নিজের মধ্যেকার লড়াই। আমি কখনোই ইংরেজদের হাতে জীবন্ত ধরা দেব না। সত্যই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তিনি আরো বলেন, একটি বিমান সর্বদা মাটিতে নিরাপদ, তবে এটি তার জন্য তৈরি করা হয় না। জীবনে সবসময় মহান উচ্চতা অর্জনের জন্য কিছু অর্থপূর্ণ ঝুঁকি নিন। আমি এমন একটি ধর্মে বিশ্বাস করি যা স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব প্রচার করে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, জয় জওয়ান জয় কিষান ও জয় বিজ্ঞান এটি কার উক্তি? এটা আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছিলাম। জয় জওয়ান জয় কিষান কে বলেছেন এবং তার সঙ্গে জয় বিজ্ঞান এই কথাটা সংযুক্ত করে পুরো কথাটা জয় জওয়ান জয় কিষান ও জয় বিজ্ঞান কে বলেছেন? তাহলে রাইট অ্যান্সার হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। দেখো, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, যার সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি, তিনি জয় জওয়ান জয় কিষান এই কথাটা বলেছিলেন। তো 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেশের সৈন্য ও কৃষকদের উৎসাহিত করতে এই মূল স্লোগানটি দিয়েছিলেন। 1998 সালে পোখরানে পরমাণু পরীক্ষার পর ভারতের বৈজ্ঞানিক অগ্রগতিকে সম্মান জানাতে অটল বিহারী বাজপেয়ী শাস্ত্রীর মূল এই স্লোগানের সাথে জয় বিজ্ঞান অংশটি যুক্ত করেন। 2019 সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্লোগানের সাথে আরও এক ধাপ এগিয়ে জয় অনুসন্ধান অর্থাৎ গবেষণার জয় এই কথাটিকে যুক্ত করেছেন। বর্তমানে এর পূর্ণাঙ্গ স্লোগানটি হলো জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান জয় অনুসন্ধান। নেক্সট আমরা দেখে নেব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সম্পর্কে। দেখো, অটল বিহারী বাজপেয়ীর জন্ম 25শে ডিসেম্বর 1924 সালে এবং মৃত্যু 16ই আগস্ট 2018। তিনি ছিলেন ভারতের একজন প্রথিতযশা রাষ্ট্রনায়ক, কবি এবং সাংবাদিক, যিনি 3 দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। প্রথমবার 1996 সালে তিনি প্রধানমন্ত্রী হিসাবে 13 দিনের জন্য দায়িত্ব পালন করেন এবং দ্বিতীয়বার 1958 থেকে 1999 সাল পর্যন্ত অর্থাৎ 13 মাস তিনি এই দায়িত্ব পালন করেন। তৃতীয়বারের জন্য তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তখন সালটা ছিল 1999 থেকে 2000 সাল। তিনি ভারতীয় জনতা পার্টির অর্থাৎ বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পূর্ণ 5 বছরের মেয়াদ সম্পন্ন করেছিলেন। 2015 সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। তার জন্মদিন 25শে ডিসেম্বরকে ভারতের প্রতি বছর সুশাসন দিবস হিসাবে পালন করা হয়। 1992 সালে সমাজসেবায় অবদানের জন্য তিনি পদ্মবিভূষণ এই সম্মানে ভূষিত হন। নেক্সট আমরা অটল বিহারী বাজপেয়ীর অন্যান্য কয়েকটি উক্তি দেখে নেব। যেমন তিনি বলেছিলেন, বন্ধু পরিবর্তন করা যায় কিন্তু প্রতিবেশীকে নয়। মৃত্যুকে আমি ভয় পাই না, বদনাম হতে ভয় পাই আমি। শান্তি ছাড়া অগ্রগতি সম্ভব নয়। তিনি আরো বলেন, ছোট মন দিয়ে কেউ বড় হয় না, ভাঙা মন দিয়ে কেউ খাড়া হয় না। মূলত হিন্দিতে ছোটে মন সে কোই বড়া নেই হতা, টুটে মন সে কোই খড়া নেই হতা। নেক্সট তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি যে গণতন্ত্রই জাতির মধ্যে শান্তি ও সহযোগিতার সর্বোত্তম গ্যারান্টি। তিনি আরো বলেন, আমরা যদি যুদ্ধ করতেই চাই তবে তা দরিদ্র, বেকারত্ব ও অশিক্ষার বিরুদ্ধে করা উচিত। ব্যক্তিকে ক্ষমতায়ন করা মানে জাতিকে ক্ষমতায়ন করা। তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত বাস্তবসম্মত লক্ষ্য অর্জন করা, কোনো
বাগাড়ম্বরপূর্ণ প্রভাব তৈরি করা নয়। ভারতে ধর্মনিরপেক্ষতাকে যেন কেউ চ্যালেঞ্জ না করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, মারো ফিরিঙ্গিকো এটি কার উক্তি? রাইট অ্যান্সার হবে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক মঙ্গল পাণ্ডে। মারো ফিরিঙ্গি এটাও একটি বিখ্যাত উক্তি। এই উক্তি সম্পর্কে কিছু জেনে নিই ইম্পর্টেন্ট তথ্য। দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহের শুরুতে ব্রিটিশ ঔপন্যাসিক শাসকদের বিরুদ্ধে ভারতীয়দের উদ্বুদ্ধ করতে তিনি এই ঐতিহাসিক স্লোগানটি দিয়েছিলেন। তাহলে মঙ্গল পাণ্ডে মারো ফিরিঙ্গি এই উক্তিটি প্রথম কত সালে দিয়েছিলেন? 1857 সালে। কখন? না, সিপাহী বিদ্রোহের শুরুতে। নেক্সট দেখো, আমরা এখানে মঙ্গল পাণ্ডে সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো, সিপাহী মঙ্গল পাণ্ডের জন্ম 19 জুলাই 1827 সালে এবং মৃত্যু 29 বছর বয়সে 1857 সালের 8 এপ্রিল ব্যারাকপুরে। তিনি ছিলেন একজন ভারতীয় সৈনিক যিনি 1857 সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী। তিনি 34তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহী ছিলেন এবং তাকে প্রায়শই ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে উল্লেখ করা হয়। 1984 সালে 5 অক্টোবর ভারত সরকার তার স্মরণে ডাক টিকিট জারি করেছিল। দিল্লি ভিত্তিক শিল্পী C.R. পাকরাশি, নামটা মনে রাখবে, C.R. পাকরাশি ডাক টিকিট এবং এর প্রচ্ছদ নকশা তৈরি করেছিলেন। নেক্সট আমরা দেখে নেব সিপাহী মঙ্গল পাণ্ডের অন্যান্য উক্তি। তার সাহসিকতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের জন্য তিনি পরিচিত। তার সবচেয়ে বিখ্যাত স্লোগান ও উক্তিগুলির মধ্যে, তোমরা একজন কৃষ্ণাঙ্গের আনুগত্যের স্বাদ পেয়েছ, এবার তার ক্রোধের স্বাদ নাও। ওঠো, জাগো, জাগো হে বীর, ঋণ শোধের দিন আজ। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারত ছাড়ো কার উক্তি? এটাও খুব ইম্পর্টেন্ট একটা উক্তি। রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধীর। দেখো, ভারত ছাড়ো এই স্লোগানটি জনপ্রিয় সমাজতান্ত্রিক ও কংগ্রেস নেতা ইউসুফ মেহের আলীর তৈরি। তবে 1942 সালের 8 আগস্ট মহাত্মা গান্ধীর এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি জনপ্রিয় হয়ে ওঠে। মেহের আলী প্রথম ভারত ছাড়ো শব্দ দুটি ব্যবহার করেছিলেন, যা পরে ব্রিটিশদের বিরুদ্ধে একটি প্রধান আন্দোলনের রূপ নেয়। নেক্সট দেখো, মহাত্মা গান্ধীর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তার জন্ম 2 অক্টোবর 1869 সালে এবং মৃত্যু 30 জানুয়ারি 1948 সালে, যেদিন গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়। গান্ধীজি আরও কয়েকটি নামে পরিচিত, সেগুলি হলো গান্ধীজি, বাপু, বাপুজি, গান্ধী বুড়ো বা ভারতের জাতির জনক। ভারতের জাতির জনক হিসেবে কে পরিচিত, এই কোশ্চেনটিও কিন্তু প্রায় সময় আসে এক্সামে। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে। মহাত্মা গান্ধীর জন্মদিন 2 অক্টোবর ভারতের জাতীয় ছুটি। ভারতে গান্ধী জয়ন্তী হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। 2007 সালের 15 জুন জাতিসংঘের সাধারণ সভায় 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। 1915 সালের 9 জানুয়ারি গান্ধী ভারতে ফিরেছিলেন, সেই জন্য ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট আমরা দেখে নেব মোহনদাস করমচাঁদ গান্ধীর কিছু বিখ্যাত উক্তি। দেখো, তিনি বিশেষ কয়েকটি উক্তি দিয়েছিলেন। তার মধ্যে, এমনভাবে বাঁচো যেন কাল তুমি মরবে, আর এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে। করেঙ্গে ইয়া মরেঙ্গে, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট বা বিখ্যাত একটা উক্তি, করেঙ্গে ইয়া মরেঙ্গে। চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে। নিজের জীবনই হলো আমার বাণী।
ভিড়ের অংশ হওয়া সহজ কাজ, কিন্তু একা দাঁড়িয়ে লড়াই চালাতে হলে সাহসের প্রয়োজন। সত্য আত্মনির্ভরশীল, জনসমর্থন ছাড়াই তা দাঁড়িয়ে থাকে। নেক্সট, যেখানে ভালোবাসা আছে সেখানেই জীবন আছে। তিনি আরো বলেন, জীবন না দিলে যেমন স্বাধীনতার স্বাদ মেলে না, তেমনি স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতেও প্রয়োজনেও জীবন দিতে হবে। ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস হলো শিক্ষা। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব। দেখো, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নেব। দেখো, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, এই লাইনটি মূলত বিহারের পাটনা জেলার উর্দু কবি বিসমিল আজিমাবাদীর। তিনি 1921 সালে এই দেশাত্মবোধক কবিতাটি লিখেছিলেন। তবে এই লাইনটিকে স্বাধীনতা সংগ্রামের মন্ত্র হিসেবে জনপ্রিয় করে তুলেছিলেন বিপ্লবী রামপ্রসাদ বিসমিল। নেক্সট আমরা রামপ্রসাদ বিসমিল সম্পর্কে একটু দেখে নেব। দেখো, বিপ্লবী রামপ্রসাদ বিসমিল এর জন্ম 11 জুন 1897 সালে এবং মৃত্যু 1927 সালের 19 ডিসেম্বর। তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী, যিনি 1918 সালের মৈনপুরী ষড়যন্ত্র এবং 1925 সালের কাকরি ষড়যন্ত্রে অংশগ্রহণ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তাহলে এখানে মৌনপুরী ষড়যন্ত্র কত সালে? 1918 সালে, এবং কাকরি ষড়যন্ত্র কত সালে? 1925 সালে। এই সালগুলো এবং কি ষড়যন্ত্র, এই বিষয়গুলো একটু মনে রাখবে। নেক্সট দেখো, স্বাধীনতা সংগ্রামী হওয়ার পাশাপাশি তিনি একজন দেশপ্রেমিক কবিও ছিলেন এবং রাম, অজ্ঞাত ও বিসমিল এই ছদ্মনামে তিনি হিন্দি ও উর্দুতে লিখতেন। তবে বিসমিল এই ছদ্মনামটি বা এই উপাধিতেই তিনি জনপ্রিয় হয়েছিলেন। তিনি 1918 সালের মৌনপুরী ষড়যন্ত্র এবং 1925 সালের যে ঐতিহাসিক কাকরি ট্রেন ডাকাতি বা কাকরি অ্যাকশন এর প্রধান পরিকল্পনাকারী কিন্তু তিনিই ছিলেন। তিনি ভারতের বিখ্যাত বিপ্লবী সংগঠন যেটা HR অর্থাৎ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। কাকরি ষড়যন্ত্র মামলার বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং 1927 সালের 19 ডিসেম্বর গোরখপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয়। নেক্সট দেখো, আমরা বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের কিছু উক্তি দেখে নেব। যেমন, যদি দেশ হিতের জন্য আমাকে 1000বারও মরতে হয়, তবুও আমি এই কষ্টে দুঃখিত হব না। হে ঈশ্বর, ভারতে আমার 100বার জন্ম হোক, যাতে আমি মাতৃভূমির সেবায় প্রাণ দিতে পারি। নেক্সট দেখো, ওই মাতৃভূমি তেরি জয় হো, সদা বিজয় हो, प्रत्येक भक्त तेरा सुख शांति कांतिमय हो। बेचारे गरीबों से नफरत है जिन्हें, एक दिन मैं उनकी आमिरी को मिट्टी में मिला दूंगा। सार कटे फांसी मिले, ये कभी भी तदवीर हो, पेट में खंजर दुधारा या जिगर में तीर हो। नेक्स्ट क्वेश्चन की ऐसे देखो, বাঙালি আজ যা ভাবে ভারত ভাবে আগামীকাল, এটাও একটা বিখ্যাত উক্তি। এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে গোপাল কৃষ্ণ গোখলের। দেখো, 19 ও 20 শতাব্দীর শুরুতে বাংলার নবজাগরণ, সাহিত্য, সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলনের অগ্রগণী ভূমিকার প্রেক্ষাপটে তিনি এই উক্তিটি করেছিলেন। এটি তৎকালীন বাংলার মেধা ও প্রগতিশীল চিন্তাধারাকে বোঝাতেই ব্যবহৃত হতো। নেক্সট দেখো, গোপালকৃষ্ণ গোখলের সম্পর্কে কিছু তথ্য। গোপালকৃষ্ণ গোখলের জন্ম 9 মে 1866 সালে এবং মৃত্যু 1915 সালের 19 ফেব্রুয়ারি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী দলের প্রধান নেতা ছিলেন। 1905 সালে তিনি কংগ্রেসের বেনারস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। 1905 সালে তিনি পুনেতে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল ভারতীয়দের সমাজসেবা ও দেশপ্রেমের শিক্ষায় উদ্বুদ্ধ করা।
1911 সালে তিনি ভারতে শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার দাবি জানিয়ে একটি বিল পেশ করেন। তীব্র আদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও চরমপন্থী নেতা বাল গঙ্গাধর তিলক তাকে ভারতের হীরা বা ডায়মন্ড অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছিলেন। তাহলে ভারতের হীরা বা ডায়মন্ড অফ ইন্ডিয়া এই কথাটি কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক। কাকে? না গোপালকৃষ্ণ গোখলেকে। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন অন্যতম কাণ্ডারি ছিলেন এবং সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট দেখো, গোপালকৃষ্ণ গোখলের বেশ কয়েকটি উক্তি, যেমন আমরা প্রথমে ভারতীয় আর পরে হিন্দু, মুসলমান, পার্সি বা খ্রিস্টান। বর্তমান সময়ে আমাদের শিক্ষিত যুবকদের কাছ থেকে যে আত্মত্যাগের মনোভাব সবচেয়ে বেশি প্রয়োজন। আমি বিশ্বাস করি যে কোনো ভারতীয় যদি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসতেন তবে ব্রিটিশ কর্মকর্তারা এমন আন্দোলন করতে দিতেন না। নেক্সট কোশ্চেন দেখো, দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী। এই উক্তিটি কার? এই উক্তিটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছেন। প্রথমে আমি এটার উত্তরটা দিয়ে দিই। রাইট অ্যান্সার হবে, দেখো, অরবিন্দ ঘোষ। এই যে দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, অরবিন্দ ঘোষ স্বাধীনতা সংগ্রামের সময় এই মন্তব্যটি করেছিলেন। যদিও একই জাতীয় উক্তি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ক্ষেত্রেও শোনা যায়, তবে প্রথাগতভাবে এটি অরবিন্দ ঘোষের বিপ্লবী বাণীরূপে সুপরিচিত। এই উক্তিটি নিয়ে কিছু তথ্যের ভিন্নতা দেখা যায়, কারণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও তার মতাদর্শে প্রায় একই কথা বলেছিলেন, তবে এটি প্রধানত অরবিন্দ ঘোষের বিপ্লবী দর্শনের সাথে যুক্ত। তিনি এই উক্তিটি করেছিলেন আলিফপুর বোমা মামলা, যেটা 1908 থেকে 1909 সাল পর্যন্ত হয়েছিল, সেই সময় যখন তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার দেশপ্রেমের বার্তা দিয়েছিলেন। নেক্সট দেখো, অরবিন্দ ঘোষ সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নেব। অরবিন্দ ঘোষের জন্ম 15ই আগস্ট 1872 সালে এবং মৃত্যু 1950 সালের 5ই ডিসেম্বর। অরবিন্দ ঘোষ ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি বিপ্লবী, দার্শনিক, কবি এবং আধ্যাত্মিক সাধক। 1893 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফেরার সময় অরবিন্দ ঘোষ সরাসরি ব্রিটিশ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা ছিলেন এবং তিলক ও লালা লাজপত রায়ের সাথে কাজ করেন। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। 1908 সালে আলিপুর বোমা মামলায় তাকে গ্রেফতার করা হয়। 1 বছর নির্জন কারাবাসের পর তিনি মুক্তি পান। নেক্সট দেখো, 1910 সালে তিনি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ত্যাগ করে পণ্ডিচেরিতে চলে যান এবং সেখানে তিনি শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন। তার রচিত বিখ্যাত কয়েকটি বইয়ের মধ্যে দ্য লাইফ ডিভাইন, দ্য সিনথেসিস অফ যোগ এবং মহাকাব্যিক কবিতা সাবিত্রী, এগুলি তিনি রচনা করেন। অরবিন্দ ঘোষের বেশ কয়েকটি উক্তি এখানে রয়েছে, দেখো, হোঁচট খাওয়ার অর্থ হলো সুষ্ঠুভাবে পথ চলার রহস্যটি শিখে ওঠা। নেক্সট, যোগে স্থির হয়ে তোমার কর্ম করো, আসক্তি ত্যাগ করে ব্যর্থতা ও সাফল্যে সমান হয়ে, কারণ যোগ দ্বারা বোঝানো হয়েছে সমতা। স্বার্থপরতা, ভীরুতা, পরনির্ভরশীলতা ও ভাবাবেগ ত্যাগ করতে হবে, তবেই জাতির উন্নতি হবে। প্রকৃত জ্ঞান চিন্তার মাধ্যমে লাভ করা যায় না। প্রকৃত জ্ঞান হলো আপনি যা হয়ে ওঠেন। নেক্সট, আত্মজ্যোতিতে আলোকিত সৎ স্বরূপের প্রকাশকেই ভাব বা বিজ্ঞান বলা যায়, ইহা মনের চিন্তা বা কল্পনা নহে। যখন মন স্থির থাকে তখন নীরবতার নির্মলতায় সত্যতার কথা বলার সুযোগ পায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, জয় জগৎ এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে বিনোবা ভাবে। বিনোবা ভাবে। দেখো,
তিনি এই স্লোগানটি বিশ্ব জননী ভ্রাতৃত্ব এবং শান্তির প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন। বিনোবা ভাবে সম্পর্কে কিছু তথ্য দেখো। বিনোবা ভাবের জন্ম 11 সেপ্টেম্বর 1895 সালে এবং মৃত্যু 1982 সালের 15 নভেম্বর। তার প্রকৃত নাম ছিল বিনায়ক নরহরি ভাবে। 1958 সালে গোষ্ঠী নেতৃত্বের জন্য তিনি প্রথম আন্তর্জাতিক রামন ম্যাগেসেস পুরস্কার পান। 1983 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি তাকে মরণোত্তর ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়। গান্ধীজি তাকে তার আধ্যাত্মিক উত্তরাধিকারী হিসেবে গণ্য করতেন। দেখো, বিনোবা ভাবের কিছু উক্তি এখানে রয়েছে। আমরা পুরনো অস্ত্র দিয়ে নতুন যুদ্ধ করতে পারি। নেক্সট, তিনি আরো বলেন, যদি একজন মানুষ এই দেহের ওপর বিজয় অর্জন করে তাহলে পৃথিবীতে কে তার ওপর ক্ষমতা প্রয়োগ করতে পারে? যিনি নিজেকে শাসন করেন তিনি সমগ্র বিশ্বকে শাসন করেন। নেক্সট দেখো, যখন কোনো বিষয় সত্য হয় তখন তা প্রমাণ করার জন্য কোনো তর্কের প্রয়োজন হয় না। তিনি আরো বলেন, রাজনীতি ও ধর্ম পুরনো হয়ে গেছে, এখন সময় বিজ্ঞান ও আধ্যাত্মিকতার। নেক্সট দেখো, যদি একটি গাছ কাটতে চান তবে তার ডালে চড়ে কোনো লাভ নেই। জীবন মানেই কর্ম, ভক্তি বা জ্ঞান নয়, জীবন হলো এই তিনের সংমিশ্রণ। তিনি আরো বলেন, আমার সব কাজ আধ্যাত্মিক উৎস থেকে আসে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়, এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের। দেখো, তিনি 1921 সালে অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের শিক্ষানীতি বর্জনের ডাক দিয়ে এই ঐতিহাসিক উক্তিটি করেছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নেব। দেখো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এর জন্ম 5 নভেম্বর 1870 সালে এবং মৃত্যু 16 জুন 1925। দার্জিলিংয়ে থাকাকালীন এই মহান নেতার মৃত্যু হয়। তিনি ছিলেন একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি এবং লেখক। তিনি দেশবন্ধু উপাধিতে ভূষিত হন এবং এই নামেই জগৎ বিখ্যাত হয়ে আছেন। 1919 থেকে 1922 সালের যে অসহযোগ আন্দোলন, তাতে তিনি বাংলায় নেতৃত্ব দেন এবং ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানান। 1923 সালে মতিলাল নেহেরুর সঙ্গে মিলে তিনি স্বরাজ দল প্রতিষ্ঠা করেন, যা ব্রিটিশ সরকারের ভেতরে থেকে প্রশাসনিক প্রতিরোধের লক্ষ্য নিয়ে কাজ করত। তিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র। নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে নিজের রাজনৈতিক গুরু বা মেন্টর হিসেবে মানতেন। রাজনীতির পাশাপাশি তিনি যেহেতু একজন কবি ছিলেন, তাই তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে কয়েকটি হল সাগর সঙ্গীত, মালঞ্চ এবং মালা। তিনি তার ব্যক্তিগত সম্পদ এবং বসত বাড়ি অসহায় নারীদের সেবার জন্য দান করে যান, যা বর্তমানে চিত্তরঞ্জন সেবা সদন নামে পরিচিত। চিত্তরঞ্জন দাশের কিছু উক্তি এখানে দেখব। দেখো, দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এটা নিয়ে আগেই বলেছি। এই উক্তিটি নিয়ে বেশ কিছু তথ্যের ভিন্নতা রয়েছে, কারণ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তার মতাদর্শে প্রায় একথা বলেছেন, তবে এটি প্রধানত অরবিন্দ ঘোষের বিপ্লবী দর্শনের সাথে যুক্ত। নেক্সট, তিনি আরো বলেন, যতক্ষণ পর্যন্ত ভারত পরাধীন ততক্ষণ কোনো রকম অলসতার মধ্যে দিয়ে সময় কাটাবে না। তোমার সামনে যে ভবিষ্যৎ তা তুমিই তৈরি করতে পারো। তিনি আরো বলেন, আমি উচ্চবিত্তদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য স্বরাজ চাই। তার আরো কিছু উক্তির মধ্যে, হে ভারতবাসী, তোমাকে মনে রাখতে হবে তুমি জন্ম থেকে একটি নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য নিজেকে প্রস্তুত রাখবে। তার আরো একটি বক্তব্য বা উক্তি, পরাধীনতার শৃঙ্খল আমাদের ভাঙতে হবে, ইহাতে আমার যদি মৃত্যু ঘটে তাতেই বা কি। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, এটি কার উক্তি?
জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা। এটিও একটি বিখ্যাত উক্তি। এই উক্তিটি কার? রাইট অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। দেখো, তিনি আদি কংগ্রেসের অর্থাৎ নরমপন্থীর বার্ষিক সম্মেলন ও তাদের আবেদন নিবেদন নীতির তীব্র সমালোচনা করে এই মন্তব্য করেছিলেন যে জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা। অশ্বিনী কুমার দত্ত সম্পর্কে কিছু তথ্য দেখো। অশ্বিনী কুমার দত্তের জন্ম 25শে জানুয়ারি 1856 সালে এবং মৃত্যু 1923 সালের 7ই নভেম্বর। তিনি ছিলেন একজন ভারতীয় শিক্ষাবিদ, সমাজসেবী, সমাজ সংস্কারক এবং একজন ভারতীয় স্বাধীনতা কর্মী, এবং তার সঙ্গে তিনি একজন লেখক। বঙ্গবিরোধী আন্দোলন যা হয় 1905 সালে, তাতে তিনি বরিশাল থেকে নেতৃত্ব দেন। তার জনসেবা ও সাহসের জন্য তাকে বরিশালের মুকুটহীন রাজা বলা হতো। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট যে বরিশালের মুকুটহীন রাজা হিসাবে কে পরিচিত? অশ্বিনী কুমার দত্ত। তিনি সামাজিক কুসংস্কার, অস্পৃশ্যতা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করেছেন। তিনি একজন যেহেতু দক্ষ লেখক ছিলেন, তাই তার বিখ্যাত কয়েকটি বইয়ের নাম আমরা এখানে দেখে নেব, যেমন ভক্তিযোগ, কর্মযোগ, প্রেম এবং দুর্গোৎসব। তার জীবন দর্শন ও আদর্শ মূলত 3টে স্তম্ভের উপর দাঁড়িয়েছিল। সেই 3টে স্তম্ভ কি না? সত্য, প্রেম ও পবিত্রতা। চলো নেক্সট আমরা দেখে নিই অশ্বিনী কুমার দত্তের কিছু উক্তি। ছাত্রদের চরিত্র হওয়া চাই বজ্রদৃঢ়। বাঙালি যুবকদের হাড় থেকেই তৈরি হবে সেই বজ্র, যা ভারতের দাসত্বকে চূর্ণ করবে। নেক্সট তিনি আরো বলেন, প্রেম প্রতিদান চায় না, মোহ প্রতিদান চায়। প্রেমের সর্বপ্রধান ধর্ম হলো স্বার্থরহিত হওয়া। যেখানে স্বার্থপরতা আছে সেখানে প্রেম নেই। নেক্সট, তোমরাই তো জাতির প্রাণ, তোমাদের মধ্যে এমন অসীম শক্তি আছে যা দুনিয়াকে উল্টে দিতে পারে। ওঠো, বাঁধন ছেড়ে ফেলো। নেক্সট দেখো, যে ধর্ম প্রাণে শক্তি সঞ্চার করে না তা আমার কাছে ধর্মই নয়, শক্তিই ধর্ম, শক্তির চেয়ে বড় কিছু নেই। নেক্সট, আমার ধর্মের সার কথা হলো শক্তি। যে ধর্ম প্রাণে শক্তি সঞ্চারণ করে না তা আমার কাছে ধর্মই নয়, তা উপনিষদের, গীতার বা ভগবতের যারই হোক। শক্তিই ধর্ম, শক্তির চেয়ে বড় কিছু নেই। নেক্সট তিনি আরো বলেন, মানবপ্রীতিই ছিল তার সকল কার্যের মূল। নেক্সট কোয়েশ্চেন দেখো, সব লাল হো জায়গা, এটি কার উক্তি? রাইট অ্যান্সার হবে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিং এর। দেখো, ভারতের মানচিত্রে তখন ব্রিটিশ অধিকৃত অঞ্চলগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করা হতো। ব্রিটিশদের ক্রমবর্ধমান ক্ষমতা এবং ভারতের বিভিন্ন রাজ্য দখলের অগ্রাসন দেখে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে একদিন পুরো ভারতবর্ষই ব্রিটিশদের অধীনে চলে যাবে, অর্থাৎ মানচিত্রের সবটাই লাল হয়ে যাবে। সেই থেকেই তিনি এই উক্তিটি করেন, সব লাল হয়ে জায়গা। আমরা এখানে মহারাজ রঞ্জিত সিং সম্পর্কে কিছু তথ্য দেখে নেব। দেখো, মহারাজা রঞ্জিত সিং এর জন্ম 1780 সালের 13ই নভেম্বর, বর্তমান পাকিস্তানের গুজরানওয়ালা। মৃত্যু মহারাজা রঞ্জিত সিং এর 1839 সালে 27শে জুন, লাহোরে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু শিখ সাম্রাজ্যের পতন এবং পরবর্তীতে ব্রিটিশদের পাঞ্জাব দখলের পথকে প্রশস্ত করে। সাহসিকতার জন্য তাকে পাঞ্জাবের সিংহ বা শের-ই পাঞ্জাব উপাধি দেওয়া হয়। তাহলে শের-ই পাঞ্জাব বা পাঞ্জাবের সিংহ হিসেবে কে পরিচিত? না মহারাজা রঞ্জিত সিং। নেক্সট দেখো, দেশ বাঁচাও দেশ বানাও, এটি কার উক্তি? রাইট অ্যান্সার হবে পি.ভি. নরসিংহ রাও। দেখো, 1991 সালে যখন ভারত গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি ছিল, তখন তিনি এই নীতির কথা বলেছিলেন, যার মূল লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। দেখো, পি.ভি. নরসিংহ রাও ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী।
1991 থেকে 1996 এবং অধুনা ভারতীয় অর্থনীতির রূপকার। 1991 সালে যখন ভারত গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার কাজের স্বীকৃতির জন্য 2024 সালে তাকে মরণোত্তর ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন ভূষিত করা হয়েছিল। তিনি 17টি ভাষায় দক্ষ ছিলেন, যার মধ্যে ভারতীয় এবং বিদেশি ভাষা অন্তর্ভুক্ত। 1996 সালে ভারতকে পরমাণু রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1991 সালের সংস্কারে মুক্ত বাজারের ধারণা প্রবর্তন এবং কম্পিউটারাইজেশনের সূচনা করেন তিনি। নরসিমা রাওকে প্রায়ই ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক বলা হয়। তাহলে ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে কে পরিচিত? না, পিভি নরসিংহ রাও। নেক্সট দেখো, পিভি নরসিম্হা রাওয়ের অন্যান্য কিছু উক্তি, যেমন সময় নিজেই সব সমস্যার সমাধান। যখন আমি কোনো সিদ্ধান্ত নিই না, তার মানে এই নয় যে আমি তা নিয়ে ভাবি না। আমি এ নিয়ে ভাবি এবং সিদ্ধান্ত না নেওয়ার সিদ্ধান্তই নিই। হারানোর সময় আর নেই। সরকার এবং দেশ বছরের পর বছর তাদের ক্ষমতার বাইরে বেঁচে থাকতে পারে না। কোনো সহজ বিকল্প আর অবশিষ্ট নেই। নেক্সট দেখো, সাহায্য নয় বাণিজ্য। এটি ছিল 1991 সালের অর্থনৈতিক উদারীকরণের ক্ষেত্রে তার অন্যতম মূলনীতি। আমরা ভারতকে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক করে তোলার জন্য কাজ করব। নেক্সট দেখো, গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির। এটি কার উক্তি? রাইট অ্যান্সার হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের। দেখো, 1931 সালে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় গান্ধীজির পোশাক ও ব্রিটিশ ভাইসরয় লর্ড আরউইনের সঙ্গে তার আলোচনার ধরন দেখে চার্চিল ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করেছিলেন। চার্চিল গান্ধীজিকে রাষ্ট্রদ্রোহী অর্ধনগ্ন ফকির হিসাবে বর্ণনা করেছিলেন। তবে গান্ধীজি এই মন্তব্যটিকে অপমান হিসেবে না নিয়ে বরং একটি প্রশংসা হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তিনি রসিকতা করে বলেছিলেন যে তিনি সত্যিই একজন ফকির হতে চান। নেক্সট দেখো, উইনস্টন চার্চিল সম্পর্কে কিছু তথ্য। উইনস্টন চার্চিলের পুরো নাম উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল। চার্চিল 1874 সালে 30 নভেম্বর জন্মগ্রহণ করেন। 1965 সালে 24 জানুয়ারি ব্রিটেনের এই মহান রাজনৈতিক ব্যক্তিত্ব তার লন্ডনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক, সামরিক কর্মকর্তা ও লেখক। তিনি 1940 থেকে 1945 সাল পর্যন্ত এবং পুনরায় 1951 থেকে 1955 সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1953 সালে দ্বিতীয় রানী এলিজাবেথ স্যার উইনস্টন স্পেন্সার চার্চিলকে নাইট উপাধিতে ভূষিত করেন। 1953 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং 2002 সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসাবে মনোনীত হন। নেক্সট দেখো, উইনস্টন চার্চিলের অন্যান্য কয়েকটি উক্তি। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মানেই মৃত্যু নয়, আসল হলো এগিয়ে যাওয়ার সাহস ধরে রাখা। নেক্সট দেখো, সাফল্য হলো উৎসাহ, না হারিয়ে একের পর এক ব্যর্থতার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া। যদি আপনি নরকের মধ্যে দিয়ে যান তবে থামবেন না, চলতে থাকুন। রক্ত, পরিশ্রম, অশ্রু আর ঘাম ছাড়া আমার দেওয়ার আর কিছুই নেই। 1940 সালের ঐতিহাসিক একটি ভাষণ। নেক্সট, কখনো হার মানবেন না, কখনো না, কখনো না, কখনো না। ঐতিহাসিক, ইতিহাস আমার প্রতি সদয় হবে, কারণ আমি নিজেই ইতিহাস লিখব। আমরা সৈকতে যুদ্ধ করব, আমরা মাঠে ও রাস্তায় যুদ্ধ করব, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। গণতন্ত্রের বিরুদ্ধে সেরা যুক্তি হলো একজন সাধারণ ভোটারের সাথে 5 মিনিটের কথোপকথন। আমরা যা পাই তা দিয়ে জীবিকা নির্বাহ করি, কিন্তু যা দিই তা দিয়ে জীবন গড়ি। আজকে এই পর্যন্তই। যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ,
আশা করি তাদের জন্য এই ভিডিওটি ভীষণই ইউজফুল হবে। তোমরা পুরো ভিডিওটাকে দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে।